নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মেঘ ডাকছে, ডাকুক, আমার সাথে থাকুক, সুখে থাকবো, ভালো থাকবো, এই বাসনা রাখুক। গড় গড় করে অনর্গল এই পদ্যগুলো বলে যান, এখনো বলেছেন। সমগ্র লেগেছে টান, টুকরোকে কি সংহত করা যাবে? জীবনযাত্রার মূলে লেগে গেছে চৈত্রের বাতাস। কার পদ্যর লাইন বলুন তো এগুলো? আপনারা জানেন অনেকে, এগুলো হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়। আমার আপনার মতো বহু মানুষ আছেন যিনি শক্তি চট্টোপাধ্যায়ের একজন একনিষ্ঠ অনুরাগী। সেই কবে কৈশোরে শক্তি চট্টোপাধ্যায়ের লেখার সোনার তরীতে উঠে পড়েছিলাম। পারানির কড়ি সঙ্গে ছিল না, তাও উঠে পড়েছিলাম। আমরা যারা বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি, বাড়িতে একটা সাংস্কৃতিক আবহ ছিল, তাদের কাছে শক্তি চট্টোপাধ্যায় হচ্ছে একটা ইনস্টিটিউশন। আজকের এই রাজনৈতিক প্রেক্ষাপটে যখন আমার প্রতিবেদনের শিরোনাম সব জল্পনা কল্পনার অবসান, বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির নাম চূড়ান্ত, তাহলে আমি শক্তি চট্টোপাধ্যায়ের কথা বলছি কেন? আমার আপনার মতো অসংখ্য শক্তি অনুরাগীর মতোই বিজেপির যিনি রাজ্য সভাপতি হচ্ছেন, তিনি শক্তি চট্টোপাধ্যায়ের ভয়ঙ্কর অনুরাগী। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে শক্তিদার পদ্যের উদ্ধৃতি দিতে পারেন, আবৃত্তিও করেন। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা সমগ্রর বেশিরভাগ কবিতাই বোধহয় তার ঠোঁটস্থ। তিনি হচ্ছেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি। গেস করুন কে তিনি। এই প্রতিবেদন যখন দেখবেন তখন বোধহয় আর ধোঁয়াশার কোনো বিষয় থাকবে না, তার নামটা ঘোষণা হয়ে যাবে বা আপনারা জানতে পেরে যাবেন। দেখুন, ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ আজ থেকে 25 বছর আগে। আমি তখন একটি টেলিভিশন চ্যানেলে কাজ করতাম। কর্মজীবনে প্রবেশের সবেমাত্র বছর 3 হয়েছে। ফিল্ড রিপোর্টিং করতাম। তৃণমূলেও যেতাম, সিপিএমেও যেতাম, কংগ্রেসেও যেতাম, বিজেপিতেও যেতাম, বিজেপিতে কম যেতাম। তো একদিন যে চ্যানেলে কাজ করতাম, সেই চ্যানেলের যিনি দেখতেন, তিনি আমায় বললেন যে একটা টক শো করতে হবে। যিনি আমার অতিথি ছিলেন সেদিন, তিনি বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি। অনুষ্ঠান শেষে বেরোনোর সময় তিনি আমাকে একান্তে বলেছিলেন যে সঞ্চালনা করার বিষয়টা কখনো ছেড়ো না। তারপর থেকে তো নিয়মিত করেছি, কিন্তু প্রথম একজন আমাকে অ্যাপ্রিসিয়েট করে বলেছিলেন যে সঞ্চালনা করার বিষয়টা ছেড়ো না, তুমি এই বিষয়ে অনেকটা এগোতে পারবে। কতটা এগোতে পেরেছি বা পারিনি সেটা তো আপনারা বিচার করবেন, কিন্তু প্রাথমিক যে জড়তা ছিল ক্যামেরার সামনে, টেলিভিশনের স্টুডিওর সামনে কিছু কথা বলার, সেই জড়তা সময়ের সঙ্গে সঙ্গে কেটে গিয়েছিল। একেবারে প্রথমে যিনি আমাকে এই বিষয়টা নিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছিলেন, তিনি বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন। তার বাড়ি আমার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে। আমাদের একজন কমন দাদা আছেন, তার নাম মেজদা, উমাশঙ্কর ঘোষ দস্তিদার। একটি প্রতিষ্ঠিত বেসরকারি সংস্থার উচ্চ পদে আসেন। নিয়মিত আমরা মেজদার সল্টলেকের বাড়িতে আড্ডা মারতাম। বিজেপির রাজ্য সভাপতিও আসতেন, মানে যিনি হচ্ছেন। নিয়মিত যোগাযোগ আছে। গতকাল তাকে ফোন করেছিলাম, আমি বললাম যে আগাম অভিনন্দন। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আরে ঘোষণাটা তো হতে দাও। জেপি নাড্ডা ফোন করে বললেই পুরো বিষয়টা সবাই তোমরা জানতে পারবে। আমি আর কথা বাড়াইনি, অভিনন্দন জানিয়েছিলাম। এবং তিনি স্বতঃপ্রণোদিত বললেন, দেখো অর্ক, আমি তোমার সঙ্গে অন্য সাংবাদিকদের গোলাই না, তোমার সঙ্গে আমার সম্পর্ক দাদা ভাইয়ের মতো।
সত্যি ওর সঙ্গে আমার সম্পর্ক একদম ব্যক্তিগত, দাদা ভাইয়ের মতো। যখনই আমি কোনো অনুষ্ঠানের জন্য তাকে ডেকেছি স্টুডিওতে বা ফোনে সাক্ষাৎকার নিয়েছি, তিনি রাজি হয়ে গেছেন। এই ব্যক্তিগত কথাটা বললাম, অনেকে মনে করতে পারেন আমি একটু আবেগ আপ্লুত হয়েছি বা অধিকথন, এটা কোনোটাই নয়। আমি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বললাম। বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হতে চলেছেন রাজ্যসভার সাংসদ, দলের প্রধান মুখপাত্র এই রাজ্যে শ্রমিক ভট্টাচার্য। দেখুন, শ্রমিক বাবু কোনো টার্নকোট নয়। 80 দশকের গোড়ায় ছাত্র জীবনে এই রাজ্যে বিজেপি করত কারা? হাতে গোনা কয়েকজন। আমার মনে আছে তপনদা আর আমাদের পরশ দত্ত, শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহা, এদের কাছে আমরা যেতাম সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপির দপ্তরে। তখনও বিজেপি তৃণমূল জোট হয়নি, এটা 98 সালের একদম গোড়ার কথা। তখন জোটের শুরুতে পাকানো হচ্ছে, তথাকথিত আসতেন পরে। আমরা বিজেপিকে নিয়ে হাসি ঠাট্টা করতাম যে এটা হচ্ছে বড় বাজারের পার্টি। কিন্তু সেই বিজেপি আজ 25 বছর বাদে প্রধান রাজনৈতিক বিরোধী এবং পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে তারা। এখন প্রশ্ন, শ্রমিক ভট্টাচার্যকে কেন শেষ পর্যন্ত তার নামেই চূড়ান্ত সিলমোহর দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? এর পিছনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূমিকা আছে। আমি শুভেন্দু বাবুর সাথেও কালকে কথা বলেছি। শুভেন্দু বাবু বলেছেন যে আমি খুশি, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও আমার কথা হয়েছে। শ্রমিকদা দলের পুরনো কর্মী, সুবক্তা, বিজেপির সবাইকে শ্রমিকদা চেনেন। তা এইরকম একজন মানুষ যদি বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব পান, আমি তো খুশি হব। এখন একজোটে কাজ করার সময়। শুভেন্দু বাবুর সমর্থন, সুকান্ত বাবু বিরোধিতা করেননি, তাই শ্রমিক ভট্টাচার্যের নামটা চূড়ান্ত হয়েছে। জ্যোতির্ময় সিং মাহাতোর নাম ছিল, তাকে আরএসএস ব্যাক করেছিল, কিন্তু শ্রমিক ভট্টাচার্যের নামটাতেই শেষ পর্যন্ত চূড়ান্ত সিলমোহর পড়ে। এবং শ্রমিক বাবুর সঙ্গে আরএসএস এর সম্পর্ক যথেষ্ট ভালো, কারণ যেহেতু তিনি পুরনো বিজেপির একজন কর্মী এবং কোনোদিন শ্রমিক বাবু দল ছাড়েননি। তিনি তো সাংসদ হলেন হালে, তার আগে লোকসভায় দাঁড়িয়েছিলেন, হেরে গিয়েছিলেন দমদম থেকে 19-এ। তারপর একবার বিধানসভা নির্বাচনে জিতেছিলেন বসিরহাট থেকে, সেটা উপনির্বাচন ছিল, কিন্তু তার পরের ইলেকশনে তিনি হেরে যান। কিন্তু কখনো কোনো প্রলোভনেই শ্রমিক ভট্টাচার্য দল ছাড়েনি। তাকে নিয়ে বিতর্ক হয়েছে, সেই বিতর্কের মধ্যে থেকে তিনি বেরিয়ে এসছেন। একটা রাজনৈতিক দলে দীর্ঘদিন থাকলে এই ধরনের বিতর্ক হয়, যদিও সেই সব বিতর্ক অনভিপ্রেত ছিল। এখন শ্রমিক ভট্টাচার্যের হাতে কিন্তু কাছে বিরাট চ্যালেঞ্জ। তাকে কিন্তু ছাপিয়ে যেতে হবে দিলীপ বাবু এবং সুকান্ত মজুমদারকে, কারণ এটা কিন্তু কাটার মুকুট। প্রাথমিক ইউফোরিয়া কাটার পর সবাই কিন্তু নতুন সভাপতির কাজের তুল্য মূল্য বিশ্লেষণ শুরু করবেন। অতৃপ্ত আত্মারা বিজেপির মধ্যে তারা ছিদ্রান্বেষণ শুরু করবেন। নতুন সভাপতি নিজের মতো করে টিম সাজাবেন, এটাই নিয়ম, এর মধ্যে তো কোনো অস্বাভাবিকতা নেই। সেই টিমে যারা জায়গা পাবেন না তাদের কিছুটা গোসা হবে, তারা ইতিউতি নানা কথা বলবেন, সংবাদ মাধ্যমও সেই সব বিষয়গুলোকে সামনে তুলে আনবেন। আরে এটা তো বিজেপির ব্যাপার না, সমস্ত দল এরকম হয়। বামপন্থীদের বিষয়টা একটু চাপা থাকে, কিন্তু দেখেন না কমিটি গঠনের সময় বামপন্থীদের এই মরা বাজারেও কিরকম গন্ডগোল হয়। ভোটাভুটি এড়াবার জন্য রাজ্য নেতৃত্ব প্রাণপণে চেষ্টা করে, কিন্তু কখনো কখনো ভোটাভুটি এড়ানো যায় না। তাহলে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় একটা জাতীয় দলের একটা গুরুত্বপূর্ণ রাজ্যের সভাপতি দায়িত্বে যিনি আসবেন, তার মুকুটটা কাটার মুকুট। অবশ্যই
তার কাছে চ্যালেঞ্জ প্রচুর এবং অন্তর্ঘাতের সম্ভাবনাও প্রচুর। ওই যে বললাম অতৃপ্ত আত্মা যারা আছেন, সেই অতৃপ্ত আত্মারা কোনো জিনিসকেই ভালোভাবে মেনে নেন না, তারা ছিদ্রান্বেষণ করেন, গোষ্ঠী করেন, উপদলীয় কাজকর্মের সঙ্গে যুক্ত। শ্রমিকবাবুকে এই অতৃপ্ত আত্মাদের নিয়ন্ত্রণ করতে হবে, প্রয়োজনে তাদেরকে সামিল করতে হবে কর্মসূচিতে, কিন্তু তা সত্ত্বেও তারা যদি বিদ্রোহী হয় তাহলে দরজাটা দেখিয়ে দিতে হবে। কঠোর ভূমিকা কখনো কখনো নিতে হয়। ইউ ক্যানট গেট দ্য বেস্ট অফ দ্য বোথ ওয়ার্ল্ডস। আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না। এখন শ্রমিক ভট্টাচার্যের আশু কাজটা কি হবে? তিনি তার মতো টিম সাজাবেন, পুরনো টিমে অনেকে থাকতে পারে, নতুন টিমে কিছু আনবেন, তার মিডিয়া উইংটাকে ঢেলে সাজাবেন। এগুলো তো অভ্যন্তরীণ বিষয়। পশ্চিমবঙ্গ ভোটের মুখে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচন হবে হ্যাঁ মমতা না মমতায়। না মমতা যারা আছেন পশ্চিমবঙ্গের মানুষ, তাদের সিংহভাগের সমর্থন বিজেপিকে পাবে। কিন্তু এই মুহূর্তে যদি ভোট হয়, এই অবস্থায় যদি ভোট হয়, এই স্ট্রাকচারে যদি ভোট হয়, বিজেপি 110-এর বেশি আসন পাবে না। 110টা পাবে, 105 থেকে 110। কিন্তু রাজ্য প্রশাসনের ভূমিকাকে ন্যূনতম করে সমস্ত ব্যবস্থা যদি নির্বাচন কমিশন নেয়, যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়, প্রকৃত ভোটাররা যদি তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল ফটো ফিনিশ হবে। যে দলই ক্ষমতায় আসুক, বিরোধীদের সঙ্গে তাদের আসন প্রাপ্তির ব্যবধান 20-25টার বেশি হবে না। যদি তৃণমূল 160 আর বিজেপি ধরুন 130টা পায়, সেই সরকার শপথ নিতে পারবে না, বলে দিলাম আমি, পারবে না। এই 130টা বিজেপিকে পেতে হলে হিন্দু ভোটের কনসলিডেশন 60% করতে হবে, 60-61। আর ক্ষমতায় আসতে গেলে বিজেপিকে হিন্দু ভোটের মেরুকরণকে আরো 3-4% বাড়াতে হবে। মানে 60-61 হলে বিজেপি 130-32টা আসন পাবে, কিন্তু 64% হিন্দু ভোটের কনসলিডেশন বিজেপির পক্ষে হলে বিজেপি সরকার গঠন করবে। তাই হিন্দু ভোটকে বিজেপির বাক্সে নিয়ে আসা। 2, নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করে অবাধ, নিরপেক্ষ এবং একেবারে জেনুইন ভোটার তালিকা মেনে ভোট দেওয়ানো। নির্বাচনের আগে, নির্বাচনের সময়, গণনার সময় এবং গণনার পরে নিরাপত্তা ব্যবস্থায় যাতে রাজ্য প্রশাসনের কোনো ভূমিকা না থাকে সেটাকে নিশ্চিত করতে হবে। তার জন্য বিজেপিকে এবং অন্য বিরোধী দলকে কমিশনের উপর চাপ সৃষ্টি করতে হবে। এগুলো কিন্তু আপিল টাস্ক। এগুলো বলছি যত সহজে, বাস্তবে কিন্তু ব্যাপারটা অত সহজ নয়। অনেক কাঠখড় পোহাতে হবে। তৃণমূল একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি, তাদের সাংগঠনিক ভিত্তি আছে। বিজেপির সাংগঠনিক ভিত্তি তৃণমূলের তুলনায় অনেক দুর্বল, কিন্তু বিজেপির পক্ষে সমর্থন আছে, এটা অনস্বীকার্য। অতি বড় তৃণমূল সমর্থক জানেন, তাহলে বিজেপি 40% ভোট পায় কি করে? 140টা বিধানসভা আসনে বিজেপি 40%-এর বেশি ভোট পেয়েছে। এ তো মঙ্গল গ্রহ থেকে আসেনি, পশ্চিমবঙ্গের মানুষই বিজেপিকে ভোট দিয়েছে। যারা বিজেপিকে সাম্প্রদায়িক বলে চিহ্নিত করেন, তাদের তো এটা বোঝা উচিত যে বিজেপির পক্ষে 2,30,00,000 মানুষ যে সমর্থন দিয়েছেন তারা সবাই সাম্প্রদায়িক। এ তো হতে পারে না। এই ন্যারেটিভটা এখানে বাম, কংগ্রেস, তৃণমূলরা তৈরি করে। তো শ্রমিক বাবুর কাছে এটা চ্যালেঞ্জ যে হিন্দু ভোটের কনসলিডেশনকে আরো বাড়ানো, এবং যেখানে যেখানে সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি আছে সেটাকে মেরামত করা। এবং এই নির্বাচনের আগে দেখবেন ফুল বদল শুরু হবে। তৃণমূল থেকেও কিছু অতৃপ্ত আত্মা আসবে, বিজেপিতে কলকে না হবে, কিছু তৃণমূলে যাবে। 2021 সালে আমরা কি দেখেছিলাম? মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীর জুটি কত টানকোটকে প্রার্থী করেছিল, তাদের অনেকে ফুটে গেছে প্রচুর। আমি সংখ্যাটা এই মুহূর্তে মনে নেই।
তাতে বিজেপির কর্মী সমর্থকরা হতোদ্যম হয়েছিল, যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছেন। প্রার্থী বাছার সময় তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। দেখুন, টার্ন কোড আসতেই পারে, তৃণমূল থেকে কেউ বিজেপিতে এসে টিকিট পেতেই পারে, দেখতে হবে তার ভাবমূর্তি কেমন এবং তার জেতার ক্ষমতা আছে কিনা। যে কেউ তৃণমূল থেকে আসলো, এসে বিজেপির প্রার্থী হয়ে গেল, এটা কিন্তু চলতে পারে না। তৃণমূলের যেমন আইপ্যাক আছে, বিজেপির পক্ষেও কিন্তু এরকম 3টে সংগঠন কাজ করে, তাদের মধ্যে আছে অ্যাসোসিয়েশন অফ ব্রিলিয়ান্ট মাইন্ডস। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তারা এখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব গুরুত্ব দিচ্ছে। আর শ্রমিক বাবু যেহেতু খুব পুরনো বিজেপির কর্মী, তিনি কিন্তু বিজেপির সংগঠনের বিষয়টি সম্পর্কে জানেন। বসে যাওয়া কর্মীদের পথে নামাতে তাকে কিন্তু কার্যকরী ভূমিকা নিতে হবে এবং সংঘের সঙ্গে একটা সুষ্ঠু সমন্বয় গড়ে তুলতে হবে। কারণ সংঘকে দূরে সরিয়ে রেখে বিজেপি কিন্তু পারবে না। লোকসভা নির্বাচনে সংঘের কর্মীরা কিছুটা গুটিয়ে নিয়েছিলেন, তার ফল বিজেপি পেয়েছে। তারপর বিজেপি এবং সংঘের মধ্যে যে কিছু কিছু বিষয় নিয়ে মত পার্থক্য ছিল, সেই পার্থক্য অনেকটা নিরসন হয়েছে। তার প্রমাণ আমরা দেখেছি হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লির বিধানসভা নির্বাচনে জয় এবং বিহারের বিধানসভা নির্বাচনেও সংঘের কর্মীরা কিন্তু পথে নেমেছেন। পশ্চিমবঙ্গের সংঘের উপস্থিতি হয়তো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশের মতো নয়, কিন্তু সংঘের শাখা কিন্তু বেড়েছে, অনেক বেড়েছে। মোহন ভাগবত 10টা দিন পশ্চিমবঙ্গে কাটিয়েছেন। তাই সংঘ বিজেপির সুষ্ঠু সমন্বয় দরকার। 2, বিজেপির বসে যাওয়া পুরনো কর্মী যাদের মান অভিমান হয়েছে তাদেরকে রাস্তায় নামানো, অতৃপ্ত আত্মাদের প্রথমে চেষ্টা করা কোঅপ্ট করার, যদি কোঅপ্ট করা না যায় তাহলে তাদেরকে দরজা দেখিয়ে দেওয়া এবং প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যেন কোথাও কোনো স্বজন পোষণ না হয়। যে কেন্দ্রে যার জেতার ক্ষমতা সব থেকে বেশি তাকেই মনোনয়ন দিতে হবে। যারা নির্বাচিত হয়েছেন বিজেপির টিকিটে তাদের অনেকের পারফরমেন্স সন্তোষজনক নয়, তারা পুনরায় মনোনয়ন পাবেন এই গ্যারান্টি যেন দেওয়া না হয়। অনেক বিধায়ক আছেন যারা বাজার পর্যন্ত করতে যান না, বাজার করতে গেলেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে যান, তাদের সঙ্গে মানুষের যোগাযোগ ক্রমশই কমছে। আশা করব, এগুলো আমরা জানি, আশা করব যারা বিজেপির সিদ্ধান্ত নেন তারাও এই বিষয়গুলো সম্পর্কে সম্যক অবহিত থাকবেন। দেখুন, তৃণমূল বলছে কি, নির্বাচন কমিশনের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য দেখা করেছেন। বলছেন যে 2024 সালে ভোটার তালিকাকেই বেস করতে হবে, কিন্তু কমিশন বলছে যে 2003 সালের ভোটার তালিকা সেটাকেই মাপকাঠি ধরা হবে। সেই তালিকায় যাদের নাম আছে তাদেরকে কোনো রকম ডকুমেন্টেশনের মধ্যে যেতে হবে না, কিন্তু তারপরে যাদের নাম থাকবে বা উঠেছে তাদের কিন্তু প্রমাণ দাখিল করতে হবে। এই ইন্টেন্সিভ রিভিশন তো দরকার। দেখুন, বিহারে 2003 সালে প্রায় 5 কোটি ভোটার, এখন প্রায় 8 কোটি ভোটার, 3 কোটি ভোটার তো বেড়েছে। তা তারা কেন প্রমাণ দাখিল করবেন না? পশ্চিমবঙ্গেও করতে হবে। অবৈধ বাংলাদেশি রোহিঙ্গারা শাসকের ভোট ব্যাংক, তাই তাদের কিছু করা যাবে না, এই তো মামার বাড়ির আবদার তো মানা যাবে না। কঠোর পদক্ষেপ নিতে হবে নির্বাচন কমিশনকে, যাতে একদম একটা সুষ্ঠু ভোটার তালিকাকে সামনে রেখে ভোটার যারা এলিজিবল ভারতের নাগরিক প্রত্যেকের ভোটাধিকার সুনিশ্চিত করতে হবে। তারপর তারা কাকে ভোট দেবেন সেটা তাদের ব্যাপার। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সারন লোকসভা কেন্দ্র, যেখানে রাজীব প্রতাপ, রবিশঙ্কর প্রসাদ, হ্যাঁ রবিশঙ্কর প্রসাদ না রাজীব প্রতাপ, যাই হোক, তিনি 5 বার জিতেছেন ওই কেন্দ্র থেকে। লালুর মেয়ে রোহিণী আচার্য প্রার্থী হয়েছেন। আমি শুনেছিলাম যে বিজেপির প্রার্থী বলেছেন যে বিগত 5 বছরের মধ্যে 80,000 নতুন ভোটারের নাম সেই তালিকায় যুক্ত হয়েছে, তার মধ্যে অধিকাংশ হচ্ছে মুসলমান, মানে আরজেডির যে ভোট ব্যাংক MY মুসলিম চাঁদক। বিজেপির প্রার্থী জিতেছিলেন লালুর কন্যার বিরুদ্ধে 13,000 সামথিং একটু
বেশি ভোটে। তাহলে তখন থেকে কিন্তু বিষয়টা বিহারের সামনে এসেছে, সেটাকেই তারা ইমপ্লিমেন্ট করতে চাইছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এরা গেল 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 রব করেছে। এবং নির্বাচন কমিশন, এটা আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বলে, এই যে বলা হয় না যে ভোট গণনার দিন গণনার টেবিলে বিরোধী দলের লোকজনকে বসতে দেওয়া হয় না, ভয় দেখানো হয়, তারা অনেক সময় বাধ্য হন 2-3 রাউন্ড আগেই টেবিল ছেড়ে উঠে যেতে। কেন নির্বাচন কমিশন গণনা কেন্দ্রের বাইরে জায়ান্ট স্ক্রিন টাঙাবে না? গণনা কেন্দ্রের ভিতরে কি হচ্ছে সেটা উপস্থিত সংবাদ মাধ্যম, রাজনৈতিক দলের প্রতিনিধি সবাই দেখতে পাবেন। শুধু মাইকে অ্যানাউন্স করা ওই রাউন্ডে শেষে অমুক এগিয়ে আছেন, তার থেকে চক্ষুকর্ণের বিবাদ বঞ্জন হোক। গণনা কেন্দ্রের মধ্যে কি হচ্ছে সেটাও মানুষ দেখুক, সংবাদ মাধ্যম দেখুক, তাহলে তো এই অভিযোগগুলো আসবে না সামনে। কমিশন যদি এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়, একজন ভারতবাসী হিসাবে আমি মনে করব স্বচ্ছতার একটা নতুন মাইল ফলক তৈরি করবে কমিশন। যাই হোক, নতুন বিজেপি রাজ্য সভাপতির কাঁধে আপিল টাস্ক, আশা করব তিনি সফল হবেন। কাঁটা বেছানো পথ অতিক্রম করতে হবে। নির্বাচন দোরগোড়ায়, বিজেপি স্বপ্ন দেখছে ক্ষমতায় আসার। এই প্রেক্ষিতে একটা নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছেন বিজেপির নতুন রাজ্য সভাপতি। বেস্ট অফ লাক।